রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্য এটা ল অফ এভিডেন্স থেকে আমরা একটা কোশ্চেন রেডি করছি। এটা পরীক্ষার জন্য আমরা ফলো করতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত এবং লাইফ জীবনও কাজে আসবে বলে আমরা মনে করি। যেমন জবানবন্দি বা পক্ষ অনুসন্ধান সাক্ষ্য কাকে বলে, জেরা বা বিপক্ষীয় অনুসন্ধান যে কাকে বলে, সাক্ষ্য কাকে বলে, এবং পূর্ণ জবানবন্দি কাকে বলে, বাংলাদেশের একজন বিচারক কি অবিচারের ক্ষেত্রে অনুসন্ধানী ভূমিকা অবতীর্ণ হতে পারেন। পক্ষীয় অনুসন্ধান বা জবানবন্দি জেরার মধ্যে জেরার কী হতে পারে। মেন হলো কোনো মামলা দায়েরের পর উক্ত মামলার প্রতিষ্ঠা করতে নিজের পক্ষে সাক্ষ্য দেওয়া হয়, এটি হলো জবানবন্দি। কোনো মামলা যখন দায়ের করা হয় নিজের পক্ষে সাক্ষ্য দেওয়া হয়, এটা হলো জবানবন্দি। আবার অন্য পক্ষের সাক্ষ্যকে দুর্বল বা মিথ্যা প্রমাণ করার জন্য তাকেও জেরা বলা হয়। জবানবন্দিও যারা মহিলা মামলার গুরুত্বপূর্ণ একটা অংশ। এই মামলা আদালত কোনো মামলার প্রকৃত অবস্থা বুঝতে পারেন এই জবানবন্দি বা যারা, তাহলে এক্সামিনেশন চিফ বলে ইংরেজিতে জবানবন্দি বা পক্ষীয় অনুসন্ধান সাক্ষ্য যেটা বলে এক্সামিনেশন চিফ। এটা কি নিজের পক্ষের সাক্ষীকে যখন প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাকে জবানবন্দি বা এক্সামিনেশন চিফ বলে। এটা সাধারণত সংশ্লিষ্ট মামলার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে নিজ পক্ষের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়, এটা হলো এক্সামিনেশন চিফ। আর ক্রস এক্সামিনেশন চিফ হলো যারা বা বিপক্ষীয় অনুসন্ধানের সাক্ষ্য, যে কোনো ব্যক্তির বক্তব্যের সত্যতা প্রমাণ করার জন্য অন্যতম অস্ত্র হলো যারা। এক পক্ষ যখন অন্য পক্ষের সাক্ষীকে প্রশ্ন করেন তখন তাকে যারা বা ক্রস এক্সামিনেশন বলে। সাধারণত অন্য পক্ষের সাক্ষ্যকে মিথ্যা প্রমাণের জন্য জেরা করা হয়, অর্থাৎ জেরাই মাধ্যমে মূলত সত্য কথাটা প্রতিষ্ঠা হয়। সাক্ষীকে জেরা করা হয় বলে যে সে বিষয় অন্য পক্ষ মেনে নিয়েছে বলে ধরে নিতে হয়। জেরার মাধ্যমে এটার সত্যটা বাড়ানো সত্য ঘটনাটা সামনে চলে আসে আর কি। আর এক্সামিনেশন পুনঃ জবানবন্দি কাকে বলে, কোনো সাক্ষীকে উন্নতম জেরা করার পর সাক্ষী উপস্থিতকারী পক্ষ যদি তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেন তাহলে তাকে পুনঃ জবানবন্দি বা এক্সামিনেশন বলে। এক্সামিনেশন এটা সাক্ষ্য আইনে 138 ধারা অনুযায়ী প্রথমে সাক্ষী জবানবন্দি গ্রহণ করো, তারপর সে সাক্ষীকে অন্য পক্ষ জেরা করে, তারপর সাক্ষী জবানবন্দির প্রয়োজন মনে করলে পুনরায় তার নিকট থেকে জবানবন্দি গ্রহণ করবে। এটা হলো জবানবন্দি, অর্থাৎ অন্য পক্ষের জেরার সময় সাক্ষী যে সকল বিষয় বর্ণনা করেন জবানবন্দি সে সকল বর্ণনার ব্যাখ্যা চাওয়া হয়। জবানবন্দি মানে এক্সামিনেশন যেটা, জবানবন্দির সময় যদি নতুন কোনো বিষয় অবতারণা হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে সেই নতুন বিষয়ে আবার জেরা করা হয়। আদালতে একজন বিচারক কি অবিচার বা যেক্ষেত্রে অনুসন্ধানী ভূমিকা অবতীর্ণ হতে পারেন। সাক্ষ্য আইনে অনুযায়ী আদালতের মূল কাজ হলো আদালত উপস্থাপিত দলিল পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদান করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালত যদি কোনো তদন্ত অনুসন্ধান করার প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে তা করতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় গোপন বিষয় বলে আদালত অনুসন্ধান করবেন না। আবার দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অবিচার রোধ করবে প্রয়োজনে আদালত সরজমিনে তদন্ত অনুসন্ধান করতে পারেন, তবে শুধুমাত্র আদালত তদন্ত অনুসন্ধানের উপর ভিত্তি করে রায় বা সিদ্ধান্ত প্রদান করলে তা ন্যায়পরায়ণ হবে না। সুতরাং বলা যায় বাংলাদেশের একজন বিচারক অবিচার রোধ করবে অনুসন্ধানী ভূমিকা অবতীর্ণ হতে পারেন, মানে পুনরায় তদন্ত অথবা এভিডেন্সের যতগুলো দরকার আবার পুনঃতদন্ত, এরপর সাক্ষীর জবানবন্দি সব কিছুর ভিত্তিতে ন্যায় বিচারের সাথে উনি রায় দিবেন। আদালতের এটা কমপ্লিটলি ক্লিয়ার এবং এটা গোপনীয়তার বিষয়, কিন্তু ওনার যে তদন্তের সাথে উনি যারা এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন এক্সামিনেশন এবং এক্সামিনেশন চিফ সবগুলো কমপ্লিট শেষ করার পরে প্রয়োজনে উনি আবার তদন্তের জন্য কোনো তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন।
অথবা ন্যায় বিচারের স্বার্থে, সেক্ষেত্রে উনি ন্যায় বিচারের স্বার্থে, সেক্ষেত্রে ওনার এখতিয়ার আছে, আদালতের এখতিয়ার আছে যে ন্যায় বিচার এবং ন্যায্য রায় দেওয়ার জন্য এগুলা করে কোনো পরীক্ষা করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমরা কি বলছি এবং কি বলছি বলতে আমরা এই প্রশ্নটা জবানবন্দি জেরা এবং কোনো জেরা এবং আদালতের বিচারকের ভূমিকা সহ বিচারকের বিচারের ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোই আমরা এই প্রশ্নটা সম্পর্কে জানছি। সেটা আমাদের ব্যক্তিগত জীবন, লয়ারদের জীবন এবং পাশাপাশি আমরা যখন পরীক্ষা দিব LLB ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য পরীক্ষার সময় এটা এই কোশ্চেনটা আসতে পারে, আমরা আমাদের নলেজে রাখবো। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।